গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 4 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বা তোমাদের স্কুলের পরীক্ষার যে অধ্যায়গুলো আছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন এবং মাধ্যমিকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা শর্ট প্রশ্ন নিয়ে 1 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। আজ আমরা এই ক্লাসে 2 নম্বরের প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে যেগুলো তোমরা ভালোভাবে পড়বে সেইগুলো আমরা আলোচনা করে দেব। তোমাদের পরীক্ষা চলছে এখন, এই অবস্থায় তোমাদের আমরা কিছু সাজেশন দিচ্ছি, সেগুলো তোমরা পরীক্ষা দিয়ে আসার পর যতটা সময় পাবে, একটা পরীক্ষা দিয়ে আসার পর তোমরা অনেকটাই সময় পাবে, সেই সময় তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? 1 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে আলোচনা করা আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। তাহলে 4 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন যেটা তোমরা পড়বে, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহকে মেনে নিতে পারেনি বা বিরোধিতা করেছিল, এটা। আর এরপরে মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল, এটা। পরেরটা 19 শতকে দ্বিতীয়ার্ধকে কেন সভা সমিতির যুগ বলা হয়, এই প্রশ্নটাও করবে। আর এরপরে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এটা। আর এরপরে বঙ্গভাষা প্রকাশিকা এই ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এটাও অবশ্যই পড়বে। আর এর সাথে জমিদার সভা আর ভারত সভার মধ্যে দুটো পার্থক্য, এটাও তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর এরপর এগুলোই দেখবা। ইলবার্ট বিলটা শেষে আছে, ইলবার্ট বিলটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? 2 নম্বরে এগুলোই দেখো, এটা হচ্ছে প্রথম পার্ট থেকে। আর এরপরে 4 নম্বরে যেগুলো দেখবে সেটা হচ্ছে যে মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়, এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখবে। তারপরে 1857 সালে মহাবিদ্রোহকে এই সামন্ত বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ কি বলা যায়, এই দুটো প্রশ্ন একই, উত্তরটা একই হবে, প্রশ্ন দুটোই আলাদা, ঠিক আছে? আর এরপরে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এই প্রশ্নটা ভালোভাবে তোমরা দেখবে। আর এরপরে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এই প্রশ্নটাও এখান থেকে তোমরা খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে? এইগুলোই ভালোভাবে তোমরা দেখে যাবে। আর এরপরে রেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এখান থেকে কিছু প্রশ্ন, এগুলোও তোমাদেরকে কিন্তু দেখে যেতে হবে। যেমন আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, এটা ভালোভাবে পড়বে। আর এর সাথে বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদী উন্মেষে সাহায্য করেছিল, এটা, ঠিক আছে? আর এরপর 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল, এটা। আর 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কী ভূমিকা ছিল, এটা। আর আরেকটা প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, এটা। আর একটা প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, এগুলোই অবশ্যই খুব ভালোভাবে তোমরা দেখবে, ঠিক আছে? আর এরপর এখান থেকে 4 নম্বরের প্রশ্নের জন্য আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, অথবা আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল, এই প্রশ্নটা, এটা 4 নম্বরের প্রশ্নের জন্য খুব ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসগুলো দেখতে পারে বা এই প্রশ্নগুলো দেখে যেতে পারে, ঠিক আছে? আর যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। আর এখান থেকে তোমাদের দেখতে হবে বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে বা বিকাশে সাহায্য করেছিল, এটা, ঠিক আছে? আর এরপরে গোড়া উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল। আর এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা দেখতে পাবে, সেখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর একদম পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিয়েছি। এখানে তো শুধু পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা প্রত্যেকটা উত্তরকে খুব ভালোভাবে দেখে নিতে পারবে, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন তোমরা দেখে যাবে, এই গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, অথবা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলিতে কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়েছিল, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, অথবা এটা তো আমরা বলে দিলাম। আর এর পরেরটা, ভারতমাতা চিত্রটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল, এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখবে, এটা মাধ্যমিকে 2024-এও এসেছিল, ঠিক আছে? আর এরপরে
এখান থেকে তোমরা 8 নম্বরেরও একটা প্রশ্ন পড়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে যে সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। তার মানে মহাবিদ্রোহের প্রকৃতি। যাই পড়ুক, চরিত্র পড়ুক, যাই পড়ুক উত্তরটা কিন্তু সেই একই হবে। মহাবিদ্রোহ দিতে পারে, সিপাহি বিদ্রোহ দিতে পারে, যা খুশি দিতে পারে। উত্তরটা তোমরা ঠিকভাবে লিখে আসবে। ঠিক আছে? এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও অন্য অধ্যায় থেকে সাজেশনগুলো নিয়ে আলোচনা করব।